শ্রীমঙ্গলের পাহাড় ঘেরা চা বাগানের রয়েছে অজানা এক টান, যে টানে আমরা বারবার ছুটে গিয়েছি সেই সবুজের রাজ্যে। তবে যতবারই গিয়েছি একবারের জন্য জায়গাটা একঘেয়ে লাগেনি। অবশ্য এবারের ট্যুরটা আমাদের কাছে একটু আলাদা ছিল, কারণ এই যাত্রায় আমরা এক রাত থাকার জন্য বেছে নিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় 5 স্টার রিসোর্ট, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। এই রিসোর্টটি যাত্রা শুরু করেছিল প্রায় 1 দশক আগে, অথচ এতদিনেও কখনো সেখানে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি বা যাওয়ার চিন্তাও করিনি। এই জুলাইতে আবারও মাথায় আসলো সেই পুরনো দার্শনিক চিন্তা, কি আর আছে জীবনে। আর এই দার্শনিক চিন্তায় ভেসে গিয়ে ব্যাগ গুছিয়ে এক চটজলদি প্ল্যানে চলে গেলাম প্যালেস এর রাজ্যে এক রাত কাটাতে। আর সেই একটা রাত কাটাতে গিয়েই কত টাকা খরচ হলো, কি কি দেখলাম সেখানে, কি খেলাম, কি পেলাম, আর কেমনই বা ছিল আমাদের অভিজ্ঞতা। এই সব কিছু নিয়েই আমাদের 2 পর্বের এই ভ্লগ। এটা একান্তই নিজের চোখে দেখা আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আজ প্রথম পর্ব। চলুন তাহলে দেখা যাক একটা 5 স্টার রিসোর্টে কেমন কাটে দিনকাল। সত্যি কি রাজকীয়, নাকি শুধুই ফাঁকা জৌলুস? রিসোর্টটি ঢাকা থেকে প্রায় 173 কিলোমিটার দূরে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় পুটিজুড়িতে অবস্থিত। আমাদের গাড়ি ঢাকা সিলেট মহাসড়ক থেকে বাহুবল হয়ে পুটিজুড়িতে পৌঁছালো। সেখান থেকে প্যালেস রিসোর্টে ঢোকার রাস্তাতে একটা গরু হঠাৎ আমাদের রাস্তা আটকে দাঁড়ালো। কয়েকবার গাড়ির হর্ন বাজিয়ে তাকে আমাদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করার পর অবশেষে সে আমাদের ভিতরে যাওয়ার অনুমতি দিল। সামনে এগুতেই চোখে পড়ল বৃন্দাবন টি এস্টেটের সুন্দর আর বিরাট একটা চা বাগান। প্রতিটা বাগ ঘুরতেই পাহাড়ি চা বাগানের সুন্দর দৃশ্য আমাদের মন কেড়ে নিচ্ছিল। রাস্তায় সব সুন্দর দৃশ্য দেখতে দেখতে হঠাৎ আমরা দেখতে পেলাম উঁচু প্রাচীর ঘেরা একটা প্রপার্টিস, আর বুঝে গেলাম আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য প্যালেস লাক্সারি রিসোর্ট। মেইন গেট দিয়ে ঢুকেই প্রথমে যেটা বোঝা যায়, এটা কোনো সাধারণ রিসোর্ট না। রিসিপশন পর্যন্ত পৌঁছাতে আমাদের গাড়িতে পাড়ি দিতে হয় বেশ খানিকটা পথ। প্রকৃতির সবুজে এক বিশাল রাজপ্রাসাদ যেন চোখের সামনে ধীরে ধীরে উকি দিচ্ছে। ঠিক সামনে দাঁড়িয়ে থাকা এই রাজকীয় ভবনটির নাম টাওয়ার বিল্ডিং। ন্যাচারাল বিউটির সাথে আধুনিক স্থাপত্যের এক দারুণ মেলবন্ধন এটা। এই বিল্ডিংয়েই রয়েছে রিসিপশন আর থাকার জন্য 107টি রুম। চলুন এবার ভেতরে ঢুকে দেখা যাক কি আছে এখানে। ভেতরে ঢুকতেই আমার ছোট্ট রাওনাফ এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিল। আমরা তখন রিসিপশনের ফর্মালিটিস সারছি। রিসিপশন একটা 5 তারকা রিসোর্টে ঠিক যেমনটা হওয়া উচিত তেমনই। শীতাতপ নিয়ন্ত্রিত লবি জুড়ে আছে বসে অপেক্ষা করার জন্য আরামদায়ক সব ব্যবস্থা। ডানে বামে সবখানে চোখে পড়বে সিমসাম সাজানো সোফা আর দারুণ আলোয় ভাসা পরিবেশ। উপরে নজর পড়তেই চোখ আটকে যাবে। গোল গোল স্টাইলিশ লাইটিং পুরো জায়গাটাকে একটা ফ্যান্টাসি ভিলার মতন করে তুলেছে। এর মধ্যে চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, ফ্রেশ আমের জুস।
রিসেপশনের কাজ শেষে আমরা রুমের দিকে এগোতে থাকলাম। সিলিং থেকে ঝুলে থাকা আধুনিক ডিজাইনের লাইটগুলোর আলো একটা অদ্ভুত ধরনের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছিল চারপাশে। দেয়ালের গায়ে টানানো ছবিগুলো মনে হবে সুচারুভাবে সাঁটানো চিত্রকর্ম, আর কর্নারগুলোয় রাখা গৌতম বুদ্ধের মূর্তি কিংবা ছোট ছোট শোপিসগুলো সবকিছুতেই একটা পরিপূর্ণ এস্থেটিক ছোঁয়া। যেভাবে একজন দর্শক শিল্প গ্যালারিতে ঢুকে গভীর মনোযোগে এক একটা পেইন্টিং দেখে, ঠিক সেইভাবে আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম। যাই এবার দেখি রুমের কি অবস্থা। আমার পিচ্চিও বাবার মতন দেয়ালে ঝোলানো পেইন্টিং দেখে মুগ্ধ হচ্ছে। এই রুমের ভাড়া পড়েছিল ৯,৯৯৯ টাকা। যদিও বিল দেওয়ার সময় গুনে গুনে ১০,০০০ টাকা দেওয়ার পর বাকি ১ টাকা ভাঙতি আর ফেরত পাইনি। আমাদের রুমটিতে ছিল সবচেয়ে প্রয়োজনীয় একখানা আরামদায়ক খাট, ৬টা বালিশ, দেয়ালে পেইন্টিং, আধুনিক একটা বাথরুম যেখানে রাখা আছে টুথপেস্ট, ব্রাশ, শাওয়ার জেল, শ্যাম্পু। একটা কর্নারে 2টা গ্লাস রাখা। আচ্ছা, হোটেলের বাথরুমে গ্লাস রাখার কারণ কি? কিছুক্ষণ চিন্তা করে বাথরুমে গ্লাস রাখার পেছনে কিছু যুক্তিসঙ্গত কারণ বের করলাম। এর মধ্যে রাওনা ফেসে বাথরুম চেক করে অ্যাপ্রুভাল দিয়ে গেল যে সবকিছুই ঠিকঠাকই আছে। বাথরুম তার পছন্দ হয়েছে। যাই হোক, রুমের ডান দিকে আছে একখানা লম্বা টেবিল, যার উপর আছে একটা টিভি, যেটা আমাদের অবশ্য একবারের জন্য ছাড়া হয়নি। পাশে পানির বোতল খুব ভদ্রভাবে দাঁড়িয়ে বলছে, আমি তোমাদের হাইড্রেশন হিরো আর রাতের বেলায় বিপদের সাথী। এই হিরো রাতে আমাদের কিভাবে সাহায্য করেছিল তা একটু পরে বলছি। টেবিলের এক কোনায় ছিল চা কফি বানানোর সজ্জিত ব্যবস্থা। ইলেকট্রিক কেটলি, মগ, কাপ, টি ব্যাগ, এমনকি চামচও স্ট্যান্ড বাই। পাশেই গ্লাসের জানালা, যেটা দিয়ে বাইরের দৃশ্য দেখা গেল এই জানালা কিন্তু খোলা যায় না। আমার বউ ভেজা কাপড় কিভাবে শুকাবে সেই চিন্তায় মেজাজ খারাপ করছে। 5 স্টার রুমের মধ্যে যে দড়িটা নিয়ে কাপড় ঝুলিয়ে রাখবো সেই উপায়ও নেই এখানে। একটা বারান্দা দিলে কি এমন হইতো। এর পাশে একটা টেবিল চেয়ার পেতে রাখা। বউকে বললাম, মেজাজ খারাপ করো না, তুমি এখানে 1 কাপ চা খেতে থাকবে আর আমি কিছু এস্থেটিক ছবি তুলে দেব। আমার বাচ্চা আবার এইসব এস্থেটিক ছবি তোলার ধার ধারে না। সে স্যান্ডউইচ খাবো বলে সোজা টেবিলের উপর থেকে লাফালাফি শুরু করে দিয়েছে। এদিকে আমার বউ দেখি চিন্তিত মুখে দুপুরের খাবারের মেনু উল্টাচ্ছে। আমি একটু উকি দিতেই বুক হক করে উঠল। একটা স্যান্ডউইচের দাম 1000 টাকা, বার্গারের দাম 1145 টাকা, সাথে 25% মতন ভ্যাট, সার্ভিস চার্জ, এইসব। পিচ্চির এত সব চিন্তা নেই। সে বলছে খিদা লেগেছে, আমি এখানে আরাম করে বার্গার খাবো। বউকে বললাম, এত ঝামেলায় না গিয়ে চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি। আমরাও আমাদের ট্যুরমেটরা প্যালেসের রাজকীয়তা দেখে মুগ্ধ, কিন্তু খাবারের দামের এমন রাজসিকতা দেখে গণতান্ত্রিক সিদ্ধান্তে সবাই মিলে ঠিক করলাম, চলো ভাই বাইরে গিয়ে কিছুটা খেয়ে আসি, পকেটও বাঁচবে, মনও ভরবে। প্যালেসের এই রাজ্যে আপনি যেখানেই যেতে চাইবেন আপনার লাগবে এই বাগি কার। তাই আমরা টাওয়ার বিল্ডিং থেকে পার্কিংয়ে যাওয়ার জন্য উঠে পড়লাম সেই বাগি কারে। চলছিলাম টুকটুক করে বাগির ছন্দে, আর চারদিকে শুধু সবুজ পাহাড় আর বন। মনে হচ্ছিল কোনো বিলাসী জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। চারদিকে সবুজ গাছপালা আর মাঠ দেখে খুব ভালো লাগছিল। এই প্যালেস কিন্তু ছোটখাটো কিছু না, পুরো 150 একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা পাহাড়ি আর বনভূমি মিলিয়ে বিশাল এক সবুজের সাম্রাজ্য। আর এখনও কনস্ট্রাকশন চলছে, মানে এই রাজ্য আরও বড় হচ্ছে। তারপর আমরা এই রাজ্য থেকে বের হলাম খাবারের সন্ধানে। কিন্তু চারিদিকে তো শুধু সবুজ পাহাড় আর চা বাগান, খাবারের হোটেল কই। আমাদের এতগুলো উৎসুক চোখ রেস্টুরেন্ট খুঁজে চলছে,
কিন্তু দৃষ্টিসীমায় আছে কেবল ছবির মতন সাজানো গোছানো সবুজ চা বাগান। অবশেষে প্যালেস থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্ট পেলাম। নাম বাঁশপাতা রেস্টুরেন্ট। দেখি এখানে কিরকম বাঁশ পেতে রেখেছে। এদের কাস্টমার রিভিউ দেখানোর পদ্ধতিটা অবশ্য বেশ ইন্টারেস্টিং। হয়তো কোনো ফরেনার এখানে খেতে এসে তাদের সার্ভিস দেখে $5-10 টিপস দিয়েছিল। সেই সব টিপসের টাকা তারা ফ্রেমে করে বাঁধিয়ে রেখেছে দেখানোর জন্য। আমার কাছে তাদের সার্ভিস ভালো লাগলেও দাম অনুযায়ী গরুর মাংসের কোয়ান্টিটি নিয়ে একদম অসন্তুষ্ট ছিলাম। যাই হোক, দুপুরে লাঞ্চ করে আমরা আবারও 15 মিনিট ড্রাইভ করে ফিরে গেলাম দ্য প্যালেস এর রাজত্বে। পেট ঠান্ডা, এইবার প্যালেস এক্সপ্লোর করব যতটুকু পারা যায়। আগেই বলে দিচ্ছি, প্রায় 150 একরের এই বিশাল রাজ্য ঠিকঠাকভাবে ঘুরে দেখার জন্য একদিন খুবই কম সময়। তবুও যতটুকু পারা যায় সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভ্লগে। তো আমরা আবারও উঠে পড়লাম বাগি কারে। এবার গাড়ি চালানোর ভান করছে আমার ছোট্ট রাওনাফ। প্যালেসে চলাচল করা বাগি কারগুলোর আবার ভিন্ন ভিন্ন রুট আছে। আপনি বোমা মারলেও এক রুটের গাড়ি অন্য রুটে যাবে না। এই গাড়ি আমাদের নামিয়ে দেবে টাওয়ার বিল্ডিংয়ে। সেখান থেকে অন্য লাইনের বাগি করে আমাদের চলে যেতে হবে ওয়াটার জোন, হেলিপ্যাড, লেক, সুইমিং পুল, সিনেমা হল সহ আপনি যেখানে যেতে চান সেসব গন্তব্যে। পথে যেতে যেতে চোখে পড়ল নানান সব জায়গা। সবগুলো জায়গায় লোভনীয় মনে হচ্ছিল, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলাম না আগে কোথায় নামব। এর মধ্যে চলতে চলতে রাওনাফের চোখে পড়ল বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আর কি, সরাসরি নেমে গেলাম খেলাধুলা করতে। পাশেই নাকি একটা হেলিকপ্টার রাখা আছে। বাচ্চাকে বুঝিয়ে বললাম, খেলা শুরুর আগে চলো আগে হেলিকপ্টার দেখে আসি। কিন্তু হেলিকপ্টার দেখার পর এবার রাওনাফ বলে সে হেলিকপ্টারে চড়বে। নাও ঠেলা। খবর নিয়ে দেখি 5 মিনিটের জন্য আকাশে উঠতে চাইলে আপনাকে গুনতে হবে জনপ্রতি 5000 টাকা। কি আর করার, মাত্র 5 মিনিট আকাশে ওড়ার জন্য 10-15 হাজার টাকা খরচ করার ইচ্ছা আমাদের ছিল না। তাই আমরা হেলিকপ্টারের সাথে ছবি তুলেই সন্তুষ্ট থাকলাম। আর বাচ্চাকে বুঝিয়ে বললাম হেলিকপ্টার নষ্ট। এরপর আমরা চলে গেলাম রিসোর্টের প্লেগ্রাউন্ডে। দোলনায় দোল খাওয়া দিয়েই শুরু। রাওনাফ একটু কনফিউজড, কোনটাতে আগে চড়বে। চারপাশে এত রাইড, এত রং, যেন খেলনার রাজ্যে এসে পড়েছে সে। ধীরে ধীরে স্লাইড, স্পিনার, ট্রাম্পোলিন একে একে সবগুলো রাইডই ট্রাই করলো সে। তবে সবচেয়ে স্পেশাল ছিল রক ক্লাইম্বিং। শুরুতে যদিও একটু ভয় পেয়েছিল, বারবার পিছলে যাচ্ছিল, কিন্তু ধৈর্য হারায়নি। 1 বার, 2 বার, 3 বার সব বাধা পেরিয়ে যখন উপরে উঠে দাঁড়ালো, তখন আমার মেয়ের চোখে ছিল বিজয়ের উজ্জ্বল আলো। আর সেই চোখে আমি দেখলাম এক নতুন পৃথিবী। তারপর এগিয়ে গেলাম প্রেসিডেন্সিয়াল ভিলা জর্জ হ্যারিসনের দিকে। এই ভিলার প্রতি রাতের ভাড়া 1,20,000 টাকা মাত্র। তো কি আছে দেখার জন্য এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু গেস্ট থাকায় আর ভিতরে ঢুকলাম না। এদিকে রাওনাফ প্লেগ্রাউন্ড ছেড়ে অন্য কোথাও যেতে নারাজ। তাই আমরা আরও কিছুক্ষণ ছিলাম প্লেগ্রাউন্ডে, আর তারপর চলে গেলাম প্যালেসের মুভি থিয়েটারে মুভি দেখতে। বাঙালি ফ্রি পাইলে আলকাতরা খায়, আর এটা তো ফ্রি মুভি দেখা, একটু দেখাই যায়। I got a plan. Somebody help me! Seriously, I have no seatbelt! Roland, what are you doing? About that party back there? I'm as good on the same side. বাগি কারে চড়ে আবার ফিরে এলাম প্যালেসের টাওয়ার বিল্ডিংয়ে। রাতের বেলা এই জায়গাটা যেন একবারে অন্য জগৎ।
আলোকসজ্জায় সবকিছু ঝকঝকে চকচকে লাগছে। চারপাশে মনে হচ্ছে রাজকীয় আলো। রুমে বসে চুপচাপ সময় কাটানোর ইচ্ছে ছিল না কারোরই, তাই সবাই মিলে পরে নিলাম সেই মজার রোব স্টাইলের টাওয়েল গাউন। হ্যাঁ, এটার আসল নাম সম্ভবত বার্থ রোব। যাই হোক, উদ্ভট সাজে আমরা সবাই হাজির হলাম রিসোর্টের সুইমিং পুলে। আর এর পরের 2-1 ঘন্টা এক কথায় অফুরন্ত মজা আর প্রশান্তির এক মোহময় সময়। আমরা নামলাম জাকুজি পুলে। হালকা গরম পানির বুদবুদে শরীরটা যেন আপনিই মেসেজ নিয়ে নিচ্ছে। যত ক্লান্তি ছিল ধীরে ধীরে সব গলে গেল পানির সঙ্গে। তারপর তো যা হওয়ার, নেমে পড়লাম মূল সুইমিং পুলে। রাতের পুলটাকে কেউ যেন জাদুর আলোর ফোয়ারায় ভরে দিয়েছে। পানির নিচ থেকে ঠিকরে বের হচ্ছিল নীল আলো, আর চারপাশটা মনে হচ্ছিল যেন কোনো ফ্যান্টাসি মুভির ম্যাজিক্যাল দুনিয়া। রাওনাফ অবাক হয়ে চারদিক তাকিয়ে দেখছিল। রাতের আলো আধারিতে পানির ঢেউগুলো তার এক একটা কল্পনার গল্প তৈরি করছিল। পুরো জায়গাটা যেন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির কোনো রহস্যময় দ্বীপ। একটা অলৌকিক অনুভূতি, একটু রহস্য আর একটু রোমাঞ্চ। এই পুল সেশন স্মৃতির অ্যালবামে একটা উজ্জ্বল পাতা হয়ে থাকবে নিশ্চিত। তারপর শুরু হলো রাতের খাবার খাওয়ার মিশন। সুইমিং পুলে এত সময় দাপাদাপি করে আর সারাদিনের ক্লান্তিতে আমাদের বাইরে যাওয়ার এনার্জি ছিল না। এদিকে রাওনাফও ঘুমানোর জন্য ঢলে পড়েছে। তাই চটজলদি সিদ্ধান্ত নিলাম প্যালেসের কোনো একটা রেস্টুরেন্টেই আজকের রাতের ডিনার সেরে ফেলব। তারপর বাকিটা ইতিহাস। রিসোর্টে রয়েছে মোট 5টি রেস্তোরাঁ: অলিভ, সাইগন, নস্টালজিয়া, রেভলিউশন আর অ্যারাবিয়ান লাউঞ্জ। প্রথমটি অলিভ। এখানে মিশ্র ভারতীয়, কন্টিনেন্টাল ও ওরিয়েন্টাল বুফে খাবার পাওয়া যায়। কিন্তু বুফের দাম শুনে সিদ্ধান্ত নিলাম বাফেট না, আজকে অন্য কিছু ট্রাই করি। একটা বাগি কারে চেপে চলে গেলাম লেকের পাশে অবস্থিত নস্টালজিয়া রেস্টুরেন্টে। কিন্তু এখানের খাবারের মেনুতে দেখি সব ভিনদেশি বিচিত্র টাইপের খাবার দিয়ে ভরা। আমি না হয় কোনো রকম এই নারিকেল দিয়ে ভর্তি খাবার দিব্যি খেয়ে নিতে পারবো, কিন্তু আমার এই বাচ্চা এই ধরনের বিচিত্র খাবার খেতেই চাইবে না। তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো ডিশ খুঁজে না পেয়ে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম আর আরেকটা বাগি কারে করে চলে গেলাম ওদের আরেকটি রেস্টুরেন্টে, যার নাম রেভলিউশন। ভিতরে পা রেখেই চোখে পড়ল নিজস্ব থিম, আলো ছায়ার খেলা আর এক চিলতে রাজকীয় অনুভূতি। কিন্তু আমার মতন গরিবী হালাতের লোকজনের জন্য এই অভিজ্ঞতাটা একটু অন্যরকমই বটে। রাওনাফ অনেক ক্লান্ত, চোখের পাতা ভারী হয়ে আসছে। তাই দেরি না করে তার জন্য তাড়াতাড়ি খাবার অর্ডার করে দিলাম। খাবার চলে এলো। এতটুকুন একটা প্লেট, সাদা ভাতের ছোট্ট এক টুকরা ঢিপি আর 5টা চিকেন বড়া। আর এর মূল্য প্রায় 1000 টাকা। কোন দোকানের চাল দিয়ে এই ভাত রান্না করেছে আল্লাহই জানে। ভাবলাম মেয়েটা তো কষ্ট করে গিলছে, যদি একটু ঝোল থাকতো তো তার গলা ধকরণে সুবিধা হতো। কিন্তু না, আমাদের হতাশ হতে হলো। ঝোল এখানে কোনো অপশন না, অনুভূতিই যেন বিলাসিতা।
এই হতাশা আরও বেড়ে গেল যখন আমাদের অর্ডার করা দ্বিতীয় ডিশ এসে পৌঁছালো। দেখি 6টা চিংড়ি মাছ, সাথে এমন এক লোকমা ভাত যা দেখতে অনেকটা নুডলসের মতন। এই ভাতের একটা হাইফাই নাম আছে, এখন মনে আসছে না, খুব সম্ভবত জাসমিন রাইস। যাই হোক, এর দাম পড়েছিল প্রায় 2000 টাকা। আমি একটা ডিশ অর্ডার করব ভাবছিলাম, যেটার দাম পড়তো প্রায় 3000 টাকার মতন। এ দেখে আমার চোখ কপালে উঠল। এর মধ্যে আবার রেস্টুরেন্টের চেয়ারেই রাওনাফ ঘুমিয়ে পড়েছে। এই দেখে আমি তাড়াতাড়ি আমার ডিশ অর্ডার ক্যান্সেল করে দিলাম। তবুও যা অর্ডার দিয়েছিলাম 2টো ডিশ, তাদের জন্য পে করতে হলো 2960 টাকা মাত্র। এই খাবারে পেট পুরোপুরি না ভরলেও আমাদের অভিজ্ঞতা কিন্তু ভরপুর ছিল। খাবার দিয়ে না হোক, অন্তত শিক্ষা দিয়ে ভালোই তৃপ্ত করলো আমাদের এই বিলাসবহুল খাবার। অবশ্য এই রিসোর্টের সব রেস্তোরাঁ চালনায় আন্তর্জাতিক মানের শেফ ও সার্ভিস স্ট্যান্ডার্ড বজায় রাখা হয়। এখানে খাবার শুধু কোনো জিনিস না, এটা একটা এক্সপিরিয়েন্স। আর সেই এক্সপিরিয়েন্সের দাম পরিশোধ করে রুমে ঢুকে বেশি করে পানি খেয়ে বাচ্চাকে গল্প শুনিয়ে ঘুম পাড়ালাম। হাদিসে বলা আছে, পেট যেন 3 ভাগে ভরা হয়, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ ফাঁকা রাখা হয় শ্বাসের জন্য। আমাদের আজকের ডিনারও সেই সুন্নত মেনে চলেছে। খাবার কম, পানি কম, আর পেট বেশিরভাগটাই খালি। সেই খালি পেট ভরতে সকালে চলে গিয়েছিলাম অলিভ রেস্টুরেন্টে বাফেট ব্রেকফাস্ট করতে। সেই এক্সপিরিয়েন্স সহ প্যালেসে আমাদের দ্বিতীয় দিনের চমৎকার সব এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করব আমাদের নেক্সট ব্লগে। এখানে ক্লিক করে দেখে নিতে পারেন প্যালেস লাক্সারি রিসোর্টে আমাদের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা।